শেষমেশ দুর্জয়কে নিয়ে অনিশার পার্টিতে যাচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী দুর্জয়কে কনভিন্স করার চেষ্টা করে অনিশার এঙ্গেজমেন্ট পার্টিতে যেতেই হবে। তখনই দুর্জয় বলে, কেন রানী, যে মেয়েটা আমার এত বড় একটা সর্বনাশ করলো, আমি কেন যাব তার এঙ্গেজমেন্ট পার্টিতে? আমি তো সেসব ভুলে যাইনি, আর অনিশা এসব আমার সাথে করেছে, তাই আমি যাব না। রানী তখন বলে, দেখো দুর্জয়, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি কেন এটা বুঝতে পারছো না? অনিশাদি তো চেয়েছিল তোমাকে আনহ্যাপি করতে, তাই বলছি তুমি যদি অনিশাদির সামনে বারবার করে এটা দেখাতে পারো যে তুমি কতটা হ্যাপিতে আছো, তাহলেই দেখবে অনিশাদি জব্দ হয়ে গেছে। এটা অন্তত শোনো আমার কথাটা, তাহলেই বুঝতে পারবে। কিন্তু দুর্জয় একদমই যেতে চায় না, বারবার রানী বলতে থাকে যেতে তোমাকে হবেই দুর্জয়। আর অন্যদিকে চলে এসেছে তখনই সেজদা ভাইরা, অর্থাৎ দেবু আর দেবুর বর ঋতম। তখনই ঋতম বলে, আরে ভাই তুই যাবি না কেন? এই দেখ আমরা কিন্তু চলে এসেছি, আমরাও যাব। তখনই ঋতমকে বলে দেবু, হ্যাঁ আমরা যাব না তো আর কে যাবে, আমাদের তো যেতেই হবে। দুর্জয় বলে, সেজদা ভাই তুই পারিসও বটে, তুই অনিশার এঙ্গেজমেন্ট পার্টিতে যাবি বলে কুলটি থেকে এখানে চলে এসেছিস, মানে ভাবা যায়। তখনই ঋতম বলে, আরে যাব না কেন, যাব, আবার কবজি ডুবিয়ে খাবো, দেখিস খানে কত মজা হবে। এ রানী, তুমি দুর্জয়কে রেডি করে দেবে, বুঝেছো? আমি কিছু জানি না, যেতে কিন্তু হবেই। এর মধ্যে দুর্জয় তো রেগে যায়। আর অন্যদিকে রানীর সাথে কথা বলতে থাকে বিনুপুনুরা, আর বলছি ছোটো বৌদি আমরা কি রেডি হব? ছোটো বৌদি বলে, হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে নাও, হাতে তো আর বেশি সময় বাকি নেই, এবারে তো আমাদেরকে বেরিয়ে পড়তে হবে রেডি হয়ে। বিনুপুনু বলছি ছোটদা ভাইয়ের জন্মদিনের প্ল্যান করা হয়ে গেছে? রানী তখন বলে, আরে না না, এখনো কোনো প্ল্যানই হয়নি, করবো আস্তে আস্তে, সময় লাগবে। এর মধ্যেই রানী মনে মনে ভাবে, এখন দুর্জয়কে অন্য কিছু দিলে দুর্জয় খুশি হবে না, আমি যদি দুর্জয়কে এখন একটা চাকরি দিতে পারি তাহলেই সব থেকে বেশি খুশি হবে দুর্জয়, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কিন্তু কি চাকরি দেব এখন আমি, সেটাই তো মাথায় ঢুকছে না। নার্সিংহোমের যে কোনো একটা চাকরি ওকে দিতেই হবে। এর মধ্যেই দেখা যায় অনিশা রেডি হচ্ছে, আর রেডি হতে হতে ভাবতে থাকে দুর্জয়ের কথা, আর বলে, শেষ পর্যন্ত আমাকে জয়ের থেকে আলাদা হতে হলো ওই রানীর জন্য, এটা তো আমি মেনে নেব না। আমি আর জয় ঠিক এক হবই, আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। তার মধ্যেই অনিশা বলে, আজকে পুরোপুরি মন মতো সেজেছি জয়, তোর আশা করি পছন্দ হবে, তোর তো ব্ল্যাক রং খুব পছন্দ, আমি জানি তোর খুব ভালো লাগবে আমাকে দেখে। তুই রানীর দিকে না, আমার দিক থেকে চোখ সরাতে পারবিই না। প্রথমত আমি এই বুড়োকে কখনোই বিয়ে করব না, আর সেকেন্ড কথা হচ্ছে, একদিন আসবে যেদিন বি হেলদি নার্সিংহোম, আমি তুই আর আমাদের বেবি, আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। এর মধ্যেই তখনই চলে এসেছে গুপ্তাজি, আর বলে, বেবি তুমি রেডি হওনি এখনো? বাহ বেবি, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে, তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। অনিশা বলে, হ্যাঁ বেবি এখনও কিছু সাজ বাকি আছে। তখনই গুপ্তাজি বলে, আরও সাজবে? তোমার এই অবস্থা দেখি তো আমি আর নিজেকে সামলাতে পারছি না, তুমি যদি আরও সাজো তাহলে যে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, হ্যাঁ আমার তো রাতের ঘুমই বন্ধ হয়ে যাবে। তখনই অনিশা বলে, কি যে বলো না বেবি, তুমি পারোও বটে। তখন গুপ্তাজি বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি নাকি? একদম ঠিকই বলেছি। অনিশা বলে, বেবি তোমার মনে আছে তো আজকে তুমি আমাকে কি উপহার দেবে? তখনই অনিশার কথা শুনে গুপ্তাজি বলে, হ্যাঁ খুব ভালো মতন মনে আছে, তুমি আমার কাছে কি চেয়েছো আর তোমাকে সেটাই দেওয়া হবে, তুমি এসব নিয়ে ভেবো না, নাও নাও ঝটপট রেডি হয়ে নাও। আস্তে আস্তে গেস্টরা কিন্তু এবারে আসতে শুরু করবে, এরপর হাতে একদমই সময় থাকবে না। অনিশা তখন বলে, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো তুমি, ঠিক আছে আমি সব কিছু করে নিচ্ছি। এর মধ্যেই গুপ্তাজি তখন বলে, সত্যি কথা বলতে গেলে বেবি আজকে তোমাকে ছেড়ে আমার যেতেই ইচ্ছে করছে না। অনিশা মনে মনে বলে, বুড়ো ভাম একটা, আবার বেশি বেশি শখ হয়েছে। অন্যদিকে দেখা যায় বাড়ির প্রত্যেকে মোটামুটি রেডি হয়ে গেছে। আর তখনই শুক্লা বলে, আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না বড় বৌমা, কী যে করি। পিঙ্কি বৌদি বলে, না না কাকিমা, তুমি না গেলে তো কোনোভাবেই হবে না, আরে একজন সিনিয়র মানুষের তো যাওয়াটা উচিত, মাও তো ওদিকে যাচ্ছে না। এরপরে দেবু চলে এসেছে, আর রিতম তখন বলে, দেবু এটা কি পোশাক পরেছো, এটা তো তোমার থেকেও লম্বা হয়ে গেছে বেশি। আর দেবু তখন বলে, তাতে কি হয়েছে, এই শোনো তুমি না সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করবে না, এটা আমার একদমই ভালো লাগে না। এদিকে দুর্জয় রেডি হয়ে চলে এসেছে, আর বলে, যার জন্য যাওয়া সেই মহারানী কোথায়, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। সত্যি রানী যে কি করে না মাথায় ঢোকে না। এর মধ্যেই শুক্লা তখন বলে, সেটাই তো, কোথায় গেল ছোট বৌমা, ওর জন্যই তো আমাদের আরও যাওয়ার উৎসাহ। এরপর রানী চলে এসেছে, মাথায় ঝুলফুল নিয়ে এসেছে। আর তখন রানীকে দেখে দেবু বলে, কি রে তুই কোথায় গেছিলিস রে, মাথায় নোংরা, গায়ে নোংরা ভর্তি। তখনই শুক্লা বলে, তুমি মনে হয় পেছনের গ্যারেজটা খুলেছো তাই না,
আমি আওয়াজ পেলাম অবশ্য দরজা খোলার, এখন বুঝতে পারছি তুমি ওখানেই গেছিলে। রানী তখন বলে, হ্যাঁ আসলে একজনের তো সামনে জন্মদিন আসছে, তাই সেলিব্রেট তো করতেই হবে, সেই জন্যই যাওয়া আর কি। তখন দুর্জয় আর কিছু বলতে পারে না। এরপরই রানীকে সবাই মিলে বলে, যাও যাও তৈরি হয়ে চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এরপর দুর্জয় তখন বলে, এই নিশ্চয়ই আমার জন্য এইসব করছে। রিতম তখন বলে, কিরে ভাই কিছু বল, তোর বউ তোর জন্য কত সারপ্রাইজের ব্যবস্থা করছে। তখন দুর্জয় বলে, ছাড় তো এসব, দেখি মহারানীর একটু তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিয়ে আসি যাই, বলে দুর্জয় ওপরে চলে যায়। এরপর রানী খুব সুন্দরভাবে সাজতে থাকে, যেটা দেখার পর দুর্জয় হাঁ করে তাকিয়ে থাকে রানীর দিকে, আর মনে মনে বলতে থাকে, জানতাম আমাকে ঘায়েল করার জন্য এরকম একটা সাজ রানী দেবেই দেবে। জানে তো আমি রাগ করে রয়েছি, আর এরকম সাজ দেখলে আমি তো আর রাগ করে থাকতে পারবো না। সত্যি রানীর মাথায় বুদ্ধি আছে। এরপর রানী গলার হারটা কিছুতেই পরতে পারে না, তখন দুর্জয় গিয়ে গলার হার পরে দেয় আর ব্লাউজের ফিতেটাও বেঁধে দেয়, যেটা দেখার পর রানী তো খুব খুশি হয়ে যায়। আর রানী বলে, এবার কি রাগ কমেছে? বউয়ের ওপর নাকি এখনও রাগ করে আছো? দুর্জয় বলে, তোমার কি মনে হয় এত সহজে রাগ কমে যাবে? সেটা কি হতে পারে বলো তো? দুর্জয় তখন বলে, শোনো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বুঝলে আমার ভালো লাগছে না, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে আমি বাড়িতে ফিরতে চাই। রানী তখন বলে, সে তো যাবই, তবে তোমার জন্মদিনটা নিয়ে না আমার খুব উৎসাহ, জানো আমি এমন কিছু করব যেটা তোমার খুব ভালো লাগে। দুর্জয় তখন বলে, আচ্ছা ঠিক আছে, সেসব তো এখনো অনেক দেরি আছে, তুমি ঝটপট করে রেডি হয়ে নাও দেখি। তখন রানী বলে, আমাকে ভালো লাগছে তো, ওখানে গিয়ে আবার অনিশাদির দিকে তাকিয়ে থাকবে না তো? তখনই দুর্জয় বলে, তুমি আবার এই সমস্ত শুরু করলে রানী, তুমি না পারোও বটে, আমার না তোমাকে আর কিছু বলারই নেই। রানী বলে, আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, এবারে আমি একদম রেডি, চলো আমরা বরং নিচে যাই। এরপরেই দুর্জয় রাগারাগি করে তো আগে আগে নিচে নামতে থাকে, আর বলে, শেষদা ভাই গাড়ির চাবিটা নিয়েছিস তো? ঠিক সেই জায়গাটায় জল ফেলা ছিল সিঁড়িতে, রানী তো দেখেইনি, দুর্জয়ও দেখেনি। এরপর রানী নামছিল, ঠিক তখন কথা বলতে থাকে দেবু আর রিতম আর দুর্জয়। দুর্জয় বলে, দে দে চাবিটা দে, আমি চালাবো। কিন্তু রিতম বলে, তোর মাথা খুব গরম, তোকে দিলে হবে না, আমি চালাবো। এই নিয়ে যখন কথা বলতে থাকে তখনই রানী নামছিল আর জলটা দেখতে পায়নি, পা পিছলে পুরো সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে গিয়ে দুর্জয় রানীকে ধরে নেয়, না হলে অনেক বড়ই একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। রানী তো ভীষণই ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করতে থাকে। আর তখন শুক্লা বলে, কি হলো হ্যাঁ, এত চেঁচামেচি কিসে, কি হয়েছে ছোট বৌমা, তুমি কাঁদছো কেন? তখনই দুর্জয় বলে, রানী তো সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল মা। শুক্লা বলে, এ কি সর্বনাশের কথা? তখন রানী বলে, ওখানে জল ফেলা রয়েছে, আমি দেখতে পাইনি, তাই জন্য পা পিছলে গেছে। তখন পিঙ্কি বলে, বিনুপুনু তোমরা নিচে ওয়াশরুমটা ইউজ করেছো মনে হয়, ইউজ করে ওপরে গেছো আর জল হয়ে গেছে। বিনুপুনু বলে, না না আমরা তো একদমই ইউজ করিনি। তাহলে এটা কে করলো? এটা নিয়ে বিরাট একটা প্রশ্ন। রানী তো ভয় পেয়ে যায়, আর ভাবে এক্ষুনি তো আমি সত্যি পড়ে যেতাম, কিন্তু এইটা কে করেছে? কেউই তো বলছে না করেনি। তাহলে কি শেষ পর্যন্ত অনেক করেছে রানীকে জব্দ করার জন্য?